শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। বরাবরের মতো সুন্দর দিনের প্রত্যাশা দিয়েই শুরু করতে চাই আয়োজন, এবং আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। সুস্মিতা, তোমাকেও শুভ সকাল। কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আকাশে দেখছিলাম সূর্য, লাল টকটকে সূর্য, এবং এসে দেখলাম তুমি এরকম সূর্য হয়ে বসে আছো। চমৎকার করে বললে। এবং বরাবর যেমনটা আমরা বলি যে রাঙা সকালে আসলে আমাদের এত রঙিন মানুষরা থাকে, আমাদের সকালটা রাঙিয়ে দিতে অনেক রঙিন মানুষদের পাই। আজকে এমন একজন রঙিন মানুষ রয়েছে যার জন্য আমি একটা গান করবো, তাই না? একদম তাই, চলো। তবে তার আগে আমি তার নামটা জানিয়ে দিই। একদম। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন চিত্রনাট্যকার মেজবাউদ্দিন সুমন। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। আমরা হ্যাপি বার্থডের গান জানি, কিন্তু বিলেটেড হ্যাপি বার্থডে কি গান হতে পারে জানি না। সুস্মিতা, কি বলো? একদম, যেহেতু বিলেটেডটা জানি না, হ্যাপি বার্থডেটা দিয়ে আমরা শুরু করতে পারি। অবশ্যই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মেজবাউদ্দিন সুমন। থ্যাংক ইউ ভেরি মাচ। গতকাল আপনার জন্মদিন ছিল, রাইট? বাহ, কেমন কাটলো? আসলে এত বয়স হয়ে গিয়েছে, বয়সের কথা আর বলবো না, এটা লুকিয়ে রাখি। কিন্তু বয়স যেহেতু হয়ে গিয়েছে, তাহলে এই বয়সে আসলে আর জন্মদিনটা খুব একটা বেশি কাছের মানুষ উইশ করেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখন তো ফেসবুকে দারুণ উইশ পাই। আর যেহেতু এবার জন্মদিনের উইশে প্রচুর সাকিবিয়ান ভক্ত যোগ হয়েছেন, এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। প্রচুর সাকিব ভক্তরা আমাকে গতকাল উইশ করেছেন, যেহেতু আমি সাকিব খানের প্রিন্স সিনেমাটা দেখছি, ঢাকা, রাইট? তো ওই মুভিটা যেহেতু লিখছি, তো সাকিবের ভক্তরা আমাকে তাদের পরিবারের অন্তর্ভুক্ত করে নিয়েছে। তো গতকালকে তাদের অনেক উইশ পেয়েছি, এটা খুব ভালো লেগেছে। তো আমরা প্রিন্স রাইটারের কাছে প্রিন্স নিয়ে তো অবশ্যই জানতে চাইবো, তবে তার আগে আমরা এই রাঙা সকালে একজন ব্যক্তি মানুষটাকে আবিষ্কার করতে চাই। কি বলো সুস্মিতা? একদম তাই, চলো জেনে নিই। আপনার কাজের কথা আসলে দর্শকরা অনেক জানেন, কিন্তু সেই মানুষটা কাজের বাইরে বা ছোটবেলা থেকে কেমন ছিল সেটাই আজকে আমরা দর্শকদের জানাতে চাই। একদম শৈশব থেকে শুরু করতে চাই। কেমন ছিল, কোথায় কেটেছে, সবটা জানবো। আমাদের শৈশবটা কেটেছে হচ্ছে গ্যান্ডারিয়া এলাকায় প্রথমে, তারপরে কেটেছে যাত্রাবাড়ি এলাকাতে। আমি ওখানে একে হাই স্কুল নামে একটা স্কুলে পড়তাম। প্রথমে পড়তাম হচ্ছে ফুলকুড়ি কিন্ডারগার্টেন নামে একটা স্কুল। ওখানে সব ছোট ছোট বাচ্চারা যেত, ফুলকুড়ি মানে সব ফুলের মতো বাচ্চারা যেত, তো এই জন্য ফুলকুড়ি কিন্ডারগার্টেন। সেখান থেকে আরেকটা স্কুলে ভর্তি হয়েছিলাম, পরে সানশাইন নার্সারি স্কুল। তখনকার দিনে স্কুলের নামগুলি কিন্তু এরকমই ছিল, ফুলকুড়ি, সানশাইন। তারপরে একে হাই স্কুল নামে একটা স্কুলে, ওখান থেকে ম্যাট্রিকটা পাস করেছি। আচ্ছা, তো ছোটবেলা কেমন ছিল? আপনি গ্যান্ডারিয়ার কথা বলছিলেন, সেই সময় 90s কিড আপনি। সেই সময় 90 দশকে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা কেমন ছিল? সেই সময় ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকাটা একটু অন্যরকম ছিল। যেমন তখন কিন্তু আমাদের বিনোদনের অন্যতম একটা মাধ্যম ছিল লাইব্রেরি। মনে আছে কিনা রোমান? আমাদের তখন এলাকা ছোট ছোট লাইব্রেরি থাকতো। আমাদের একটা বিনোদনের অন্যতম মাধ্যম ছিল ওখানে গিয়ে বই পড়া, বই ভাড়া করে বাসায় নিয়ে আসা। 2 টাকা 3 টাকা বই ভাড়া নিতে হইতো, টাকা না থাকলে শেয়ারে নেওয়া। সেই যেমন শেয়ার নিতাম এবার, যে সকাল থেকে দুপুরের ভিতরে বিকালের মধ্যে আমাকে পড়ে শেষ করতে হবে, আবার বিকালের পরে খেলার মাঠ থেকে আরেকজন নিয়ে যাবে, সেই নিয়ে আবার রাতে পড়বে, কারণ পরের দিন সকালে এটা জমা দিতে হবে, একদিনের জন্য দিত। তখন আমরা পড়তাম দস্যু বনর বই, কিশোর থ্রিলার, কিশোর ক্লাসিক, এই বইগুলো, সেবা প্রকাশনীর সাথে আসলে আমরা আমাদের ছোটবেলাটা বেড়ে উঠেছে। একদম নস্টালজিক হয়ে গেল। তো স্কুলে খেলাধুলা করা হয়েছে নিশ্চয়ই? কি খেলতেন সে সময়? আমরা তখন তো ফুটবল খুব জনপ্রিয় ছিল, আমরা খুব ফুটবল খেলতাম। আবাহনী মোহামেডান মারামারি ছিল, আমরা ব্রাদার্স ইউনিয়ন। মাঝে মাঝে আমরা দল বদল করে ফেলতাম, ছোট বয়স, উত্তেজনার। আমি আর আবাহনী করবো না, কাল থেকে মোহামেডান। বাসায় আবাহনী সমর্থকরা বন্ধুরা আসতো, তুই আমাদের ছেলে চড়ে গেলি, এটা একটা কথা হইলো। তো আমরা আবাহনী মোহামেডান খেলতাম। তখন শিল্ডে খেলা হইতো, খেয়াল আছে? শিল্ড ছিল খুব সুন্দর, মানে 5 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি এরকম শিল্ড। একটা শিল্ডের দাম ছিল 5 টাকা থেকে 10 টাকা। মানে শিল্ড হারিয়ে ফেলার যে কষ্ট, সবাই মিলে চাঁদা দিয়ে তো আসলে শিল্ডটা কেনা হতো। সুস্মিতা, তুমি এগুলা কিছু বুঝবে না, কিন্তু শুনতে তো ভালোই লাগে। শিল্ড এরকম একটা গোল ইয়ে ছিল, শিল্ড রোমান দেবদে খেলছে একদম। তো ওই শিল্ডটা খেলায় হারলাম, মন খারাপ। এই জন্য আমি একটা ট্রিক্স করতাম, যে আমার বড় ভাই খুব ভালো ফুটবল খেলতো, তো আমি বললাম যে তুই বিপক্ষ টিমে খেল, শিল্ডটা হারাইলো তো বাসায় আসবে।
চমৎকার বুদ্ধি। আপনার ক ভাই বোন? আমরা 3 ভাই 1 বোন। আচ্ছা, আপনার অবস্থান? মেজো। আচ্ছা, মেজোরা কি হয়, উপর থেকে আদর বেশি পায় নাকি নিচ থেকে বেশি? মেজোরা ব্যালেন্স করতে করতে শেষ। সবার সাথে ব্যালেন্স করতে হয়, বড়দের সাথে ব্যালেন্স করতে হয়, ছোটদের সাথে ব্যালেন্স করতে হয়। দেখা যায় মেজর এমন একটা অবস্থানে থাকে, হয়তো বা আমার ছোট বোন আমাদের সাথে অনেক ছোট, কিন্তু সে আবার আমাকে তুই করে বলে, কিন্তু বড় ভাইকে আবার আপনি করে বলে। সে এই মানে আমাকে সবার সাথে আমার সাথে সম্পর্কটা খুব ক্লোজ থাকে, ব্যালেন্সিং সম্পর্কটা থাকে। এছাড়া আর একটু শুনি পরিবারের কথা, সেই সময় আসলে বাবা মা কি চাইতো বা কতটা শাসনের মধ্যে রাখতো? সে সময় বাবা মা তো পড়াশোনার বাইরে তো তারা কোনো কিছু ভাবতে পারতেন না। আসলে তখন এমন ছিল যে আমরা একটু লুকিয়ে লুকিয়ে গল্প বই পড়তাম, মনে আছে তখন গল্প বই তো পড়তে দিত না, তখন এটাকে বলতো আউট বই নাহলে নভেল বই, নভেল বই এই কথাটা বলতো, আউট বই নাহলে নভেল বই। তো এগুলো তো পড়তেই পারতাম না, তো এগুলো যে লুকিয়ে লুকিয়ে পড়তো, এগুলো যদি ধরা পড়তো তাহলে বইটাও যাইতো, ঠিক আছে, নিজের উপরে সাথে পিঠেও পড়তো, পিঠেও পড়তো। তো স্কুল ফাঁকি দিয়ে কিছু করা হয়েছে, খেলতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া? স্কুল ফাঁকি দেওয়ার সাহসটা আমি আসলে কোনোদিন করতে পারিনি। আচ্ছা, এটা একটা বড় সাহসের বিষয় যে স্কুল ফাঁকি দিয়ে, একবার স্কুল ফাঁকি দিতে চেয়েছিলাম যে সব বন্ধুরা স্কুল ফাঁকি দিব, একটু পরে যাওয়ার পরে মনে হলো আল্লাহ কেউ যদি দেখে ফেলে, দেখে যদি বলে দেয় তাহলে আমার কি হবে, তো দৌড়ে আবার স্কুলে চলে গেছে। না ভাই, আমার ওখানে মারার দরকার নেই, আমি পরে যা খেলবো দরকার হলে। তো সেই সময় সে ভীরু ছেলেটি পরবর্তীতে তো কত ধরনের চরিত্র লিখেছে, সাহসী, ভীরু, প্রিন্স, তো সবগুলো নিয়ে শুনবো। তবে একটু ছোট্ট করে দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। দর্শক, দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে বাংলা টিভি নাটক, চলচ্চিত্র এবং ডিজিটাল মিডিয়ায় চিত্রনাট্যকার হিসেবে কাজ করে চলেছেন আমাদের আজকের অতিথি মেজবাউদ্দিন সুমন। বিবিসি মিডিয়া অ্যাকশন, জন হপকিন্স ইউনিভার্সিটি সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম, USAID ইত্যাদি সংস্থায় কপিরাইটার হিসেবে কাজ করে তিনি সুনাম কুড়িয়েছেন। তবে এই সুনাম ছিল চেনা গণ্ডিতে সীমাবদ্ধ। পরবর্তীতে চাকরি ছেড়ে তিনি নাটক লেখাতে মন দেন। প্রথম নাটক কক্ষপথের যুদ্ধ লেখেন 2009 সালে। তার লেখা একক নাটক ধারাবাহিকের সংখ্যা প্রায় 500-র বেশি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে 4 চক্কর, কাচের পুতুল, মন ফড়িংয়ের গল্প, নীলপরি নীলাঞ্জনা, ভালোবাসার চতুষ্কোণ, প্রিয় পরিবার, যমজ 10 ইত্যাদি। তার লেখা ওয়েব সিরিজ টেক্কা, গোলাম মামুন এবং ওয়েব ফিল্ম নিকোশ, মার্ডার 90s, UNOSAR বেশ প্রশংসিত হয়েছে। তার লেখা এবং গল্প এবং চিত্রনাট্যে 2017 সালে মুক্তি পায় প্রথম চলচ্চিত্র রাজনীতি। RTV স্টার অ্যাওয়ার্ড, দীপ্ত টিভি অ্যাওয়ার্ড, চারুনীরব কাহিনীচিত্র উৎসব সহ আরও বেশ কিছু পুরস্কার এবং সম্মাননা অর্জন করেছেন বিভিন্ন সময়। চলুন তার কাছে আবার ফিরে। অনেক কিছু করে ফেলেছেন জীবনে, আরো কিছু বাকি আছে, অনেক কিছু বাকি আছে, প্রিন্স বাকি আছে। Right, আমরা একটু ছোটবেলার গল্পে আবার ফিরে যেতে চাই। তখন আসলে কি হতে চেয়েছিলেন আপনি, কি স্বপ্ন দেখতেন? তখন তো ছোটবেলা যখন আমরা আকাশে প্লেন দেখতাম, আমরা সবাই চিন্তা করতাম পাইলট হবো। একদম। এবং খেয়াল আছে কিনা, তখন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের একটা গল্প ক্লাস 1-2 থাকতো, সবসময়। ওইটা পড়ে কিন্তু আমরা সবাই ইন্সপায়ার্ড হয়েছিলাম যে মতিউর রহমান হবো, দেশের জন্য জীবন দিয়ে মরে যাবো। সব ছেলে তাই চেয়েছে। সব ছেলে তাই ছিল, পাইলট। কি হবা তুমি? পাইলট। কি জন্য? ওই যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আর ওই যে আকাশে বিমানটা উড়ে যেত, সবাই পাইলট হতে হয়। আমার ক্লাসের প্রতিটা বন্ধু পাইলট হতে হয় চেয়েছে। কিন্তু দেখা গেছে কালের পরিক্রমা আমার সেই বন্ধুরা কেউই পাইলট হয়নি। তারা তাদের অন্যান্য ক্ষেত্রে সবাই বেশ ভালো আছেন, কিন্তু এটা মনে হলো যে কি রে, তুই পাইলট হতে চাইছিলি। পরিবার কি চাইতো? পরিবার আসলে আমার পরিবার কখনোই ওইভাবে যে আমি কোনো কিছু করব, অনেক কিছু হব, এই জিনিসটা কোনোদিন বলে নাই। হোপলেস ছিল আপনাকে? হোপলেস না, আমার বাবা বলতো যে চাপিয়ে খালি দিতে চায়নি। পড়াশোনাটা কর, আর ধরেন এই যে লেখালেখি করি, উনি খালি একটা আফসোস, তুই একটু চাকরি করলি না। ঠিক আছে, ওনার এইটাই মানে খুবই নিশ্চয়ই তাদেরকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে ছেলে কি করে, হ্যাঁ, ছেলে কি করে, কি করে বলতে পারো না, ছেলে লেখে। ঠিক আছে, কিন্তু সে যে একজন অসাধারণ লেখক এবং অনেক কিছু করেছে এবং অনেকের ক্যারিয়ারে সফল সফল কাজগুলো আপনি লিখেছেন এবং আজকে রাঙা সকালের অতিথিও এসেছেন, সেটি কিন্তু অবশ্যই বাবা মা যারা দেখছেন তারা গর্ব করে অনুভব করছেন। হ্যাঁ, এটা তো অবশ্যই। কিন্তু ধরেন আজ থেকে 15 বছর আগে ওই সময় তো ভাবাই যেত না যে চিত্রনাট্যকার একটা পেশা হতে পারে। একদম। আমার মতো মানুষ চাকরি বাকরি ছেড়ে দিয়ে যে চিত্রনাট্য পেশা, এটা তো একটা রিস্কি, তাই না? ওইটা ভাবাই যেত না। কিন্তু মানে কেউ ভাবতেই পারে না যে চিত্রনাট্যকার হিসাবেই থেকে যাব ভাই, আর কোথাও চাকরি বাকরি করবো না, আমি এখানে লিখে যাব। তো এই ধরনের পেশার কথা তো 10-15 বছর আগে ভাবা যেত না। এখন হয়তো অনেকে ভাবছেন। আচ্ছা, নোবেল বই এবং আউট বইয়ের বাইরে আসলে একাডেমিক পড়াশোনা কেমন ছিলেন? একাডেমিক পড়াশোনা মোটামুটি ভালোই ছিল আমার। আচ্ছা। ক্লাসে সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতাম। আচ্ছা। এই জন্য বাবা মার একটা এক্সপেকটেশন থাকতো সবসময়। তারপরে কলেজ, নটরডেম কলেজে
ভর্তি হয়েছিলাম। আমি আবার ওই সময় নর্ডাম কলেজে ভর্তি হয়ে আবার নর্ডাম কলেজে কোচিং করাতাম স্টুডেন্টদেরকে। ওকে, আমি কিন্তু প্রচুর টিউশন ভর্তি করাতাম, coaching? ভর্তি কোচিং করাতাম। আমাদের সময় তো ভর্তি কোচিং একটা টেরেন্স পিনেরো স্যারের ওই টেরেন্স পিনেরো স্যার, রাইট রাইট, টেরেন্স পিনেরো, ফাদার জে.এস. পিশাতো ছিল আমাদের তখন প্রিন্সিপাল, ফাদার বকুল রোজারিও ছিল, রাইট, বকুল রোজারিও স্যার ছিল। আর আমাদের বাংলা পড়াতেন মুক্তার স্যার, জি, মনে তো আছে, একটা কুশন নিয়ে আসতেন ক্লাসে, রাইট। তারপর কি ওনার কিন্তু ঘুমাতেন মাঝে ক্লাসে? পড়ে গিয়েছে। ওনার তো কোমরে ব্যথা ছিল, এই জন্য একটা কুশন নিয়ে আসতেন মুক্তার স্যার। আচ্ছা আপনি কি সায়েন্সে ছিলেন? না, আমি ছিলাম কমার্সে। আচ্ছা, আচ্ছা। তো এরপরে ওই কলেজ, নটরডেম কলেজে তো অনেক ক্লাব রয়েছে, আপনি কোন কোন ক্লাবের সাথে যুক্ত ছিলেন? আমি ছিলাম হচ্ছে ড্রামা ক্লাবের সাথে যুক্ত ছিলাম। আচ্ছা, তখন থেকে? হ্যাঁ, তখন থেকে ড্রামা ক্লাবে যুক্ত হয়েছিলাম। আর আমি তখন যে একটু থিয়েটার করতাম, ঢাকা সড়ক করতাম তখন, আচ্ছা ঢাকা সড়ক থিয়েটার করতাম। আচ্ছা। তারপরে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হই। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে আসলে থিয়েটার প্র্যাকটিসটা ওইভাবে করা হয় নাই, নানা কারণে থিয়েটার প্র্যাকটিসটা করা হয় নাই। আচ্ছা, তার আগে স্কুল কলেজে পড়ার সময় কি অভিনয় করেছিলেন কখনো মঞ্চে? হ্যাঁ হ্যাঁ, স্কুলে আমরা মঞ্চ তখন আমাদের এলাকাতে গণছায়া নামে একটা আচ্ছা মঞ্চ নাটকের দল ছিল, নাটকের দল ছিল গণছায়া। আচ্ছা, তো এই গণছায়ার আন্ডারে আমরা ক্লাস 6-এ থাকতে, 7-এ থাকতে পথনাটক, তারপরে স্কুলে যেই মঞ্চ নাটক হতো সেই সমস্ত মঞ্চ নাটক হয়েছিলাম। আমি ছিলাম হচ্ছে ভাই, এই নায়কের ভাই। আর তখনকার দিনের 90 পরবর্তী সময় তো চরিত্রগুলো কিন্তু নায়কের চরিত্র ছিল খুবই প্রতিবাদী, ঠিক আছে, খুবই প্রতিবাদী চরিত্র থাকতো। আমার এখনো গল্পটা মনে হচ্ছে, গল্পটা ছিল এমন যে ভাই খুবই প্রতিবাদী, কিন্তু সমাজে একটা খারাপ লোক থাকে, সেই খারাপ লোকটা একটা সময় বোনকে অ্যাবিউজ করে, বোনকে অ্যাবিউজ করার পরে ভাই আরো বেশি প্রতিবাদী হয়ে যায়, প্রতিবাদী হয়ে ওই খারাপ লোকটাকে আসলে সে ধ্বংস করতে যায় এবং একটা সময় ভাই ছুরিকাঘাত হয়ে মারা যায়। তখন এই ধরনের গল্পই হতো খুব বেশি, সমাজের কথা, প্রতিবাদী যুবকের কথা বলতো আর কি। তো সেই সময় স্কুলে বা কলেজে থাকতে অনেকে হয় না ম্যাগাজিনে লেখালেখি করে, স্কুলের পত্রিকা যেগুলোকে বলতাম, তো তখন লেখালেখির অভ্যাস কি ছিল? না, কিংবা দেয়াল লেখা? ম্যাগাজিনে দেয়াল লেখনের লেখালেখিটা আমরা ওই সময় অত বেশি পাই নাই। আচ্ছা। কিন্তু আমি যেটা করতাম যে আমি প্রচুর তো গল্প পড়তাম, তো আমি যে ডায়েরিতে লিখতাম কি ওই এই গল্পটাকে পাত্র টাত্র একটু বদলে, গল্পটাকে একটু যতটুকু বদলে আমি একটা কিছু লেখার চেষ্টা করতাম, যেটা মানে কার নিজের জন্য মতো আর করে, কি? নিজের জন্যই। এটা কারোর জন্য আমি লিখতাম এমন তো না, যে ডায়েরি, যে ডায়েরি থাকতো না, ওই যে আব্বুরা ডায়েরি পেতো, তো ওই ডায়েরির মধ্যে লিখতাম। আমার এখনো মনে হচ্ছে একটা লাল একটা ডায়েরিতে আমি একটা লিখলাম যে জঙ্গল জার্নি, ঠিক আছে, তখন তো এই জাতীয়, তখন টারজান খুব ফেমাস ছিল, খুব অ্যাডভেঞ্চার গল্প আমরা পড়তাম। অ্যাডভেঞ্চার গল্প, তখন জঙ্গল জার্নি একটা গল্প লিখলাম। যে ওই কিছুদিন আগে বেশ কিছু থ্রিলার বই পড়েছিলাম যে জঙ্গলের উপরে, আবার টারজানের বই পড়েছিলাম, তো সেগুলোর উপরে চেঞ্জ করে গল্পের একটু চেঞ্জ করে এই করে মডিফাইড করে ওই ডায়েরির মধ্যে লিখছিলাম যে জঙ্গল জার্নি। ওই ডায়েরিটা এখনো আছে। সেই শৈশবের দুরন্ত দিনগুলোর গল্পে ছিলাম, তারপরে কলেজের গল্পও শুনলাম, এবারে বিশ্ববিদ্যালয় জীবনে যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই সময়টা কেমন ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পড়াশোনার জীবনটা কোনো সময় এনজয়েবল ছিল না। কেন সেটা? এটা নানাবিধ কারণে। আচ্ছা আচ্ছা, আমি হয়তো ওখানে ছাত্র রাজনীতি সহ অন্যান্য অনেক কিছুর সাথে যুক্ত ছিলাম, যার ফলে আসলে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, বিশ্ববিদ্যালয়ে বন্ধু বান্ধবের সিচুয়েশন, ফ্রেন্ডশিপ, ওই বিষয়গুলি অনেক বেশি এনজয় করতে পারিনি ঢাকা ইউনিভার্সিটি, এটা বলাই বাহুল্য। কোন বিভাগে ভর্তি হচ্ছিলেন? দর্শন? আমি ফিলোসফিতে ভর্তি আচ্ছা হয়েছিলাম, আচ্ছা, right। কেন এই বিভাগটি কেন? আপনি এই তো বিভাগটি কমার্সে আসলে- পড়তেন। হ্যাঁ, কমার্সে পড়তাম। তখন আমি আসলে বলতে গেলে তখন কমার্সে ঠিকই নেই, একদম ভেরি সিম্পল। তারপর ডি ইউনিট থেকে আপনি? হ্যাঁ, ডি ইউনিট থেকে ভর্তি হয়েছিলাম তখন। ডি ইউনিটে তখন আসলে ডি ইউনিটে আর্টসের সাবজেক্ট সম্পর্কে ধারণা ছিল না, যে কোন সাবজেক্ট নিব, কি নিব বুঝতে পারতেছিলাম না। তো আচ্ছা ঠিক আছে, ফিলোসফি সাবজেক্টটা ছিল, ওকে ফাইন, এটাতে পড়ি। আচ্ছা, ছোটবেলা থেকে অ্যাক্টিং করতেন, লেখালেখি তো করতেন, তারপর ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়লেন, তো সেই সময় কি ভাবতেন, জীবনের লক্ষ্য কি ঠিক করেছিলেন? তখন জীবনের লক্ষ্য এরকম ছিল না যে আমি একজন রাইটার হব। কি ছিল? আমরা তখন রাজনীতি করতাম, হয়তো বড় রাজনীতিবিদ হবো, এরকম চিন্তা ভাবনা ছিল, সেই লক্ষ্যেই ছাত্র রাজনীতি। আপনি কি কোনোভাবে অনুতপ্ত, মানে সেই সময়টা যদি ছাত্র রাজনীতি না করে একটু পড়াশোনায় মন দিতেন কিংবা অন্য কিছু করতেন? আমার কাছে মনে হচ্ছে যে আমি জাহাঙ্গীরনগরে নাট্যকলা পড়তে গিয়েছিলাম। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে নাট্যকলার পরীক্ষাটা যদি আমি একটু ভালোভাবে দিতাম, ওখানে হয়েছিল, কিন্তু জাহাঙ্গীরনগর এত দূর, আমি এত দূর দেখে আমি চলে আসছি, যে 2টা পরীক্ষা দিয়া তারপরে বাকি আর পরীক্ষা না দিয়ে চলে আসছি, যে এত দূরে আমি কিভাবে যাব, কিভাবে পড়াশোনা করব। তখন তো ছোট মানুষ, বুঝি নাই। আমি যখন যাই বাসে করে তো যাইতে হইতো গুলিস্তান থেকে, আমার তো মনে হচ্ছে ভাইরে ভাই আমি ঢাকার বাইরে চলে যাচ্ছি, কই যাচ্ছি, যেতে আসতে দিন শেষ। যেতে আসতে রাতে রওনা দিছি, গভীর রাতে গিয়ে পৌঁছাইছি,
আমার তো আত্মা খাচালাম ছাড়া, ভাই পরের দিন পরীক্ষা। ওরে বাপরে বাপ, এত দূর, আমি তো ভাবি নাই এত দূর। তবে ওখানে এক বন্ধু বান্ধবের সাথে হলে থাকলাম, ঠিক আছে। হলে থাকার পরে পরের দিন পরীক্ষা দিতে গেলাম, 2টা পরীক্ষা দিলাম। 2টা পরীক্ষা দিয়া আমার কি মনে হয় যেন, আমি এক ফ্রেন্ডকে, তখন তো টিএনটি ছিল যে পয়সা দিয়ে কল, আমি ওকে কল দিলাম, বলছে এই বিশ্ববিদ্যালয়ে তো ভর্তি পরীক্ষার রেজাল্ট দিছে, তুই তো C ইন্টু টিকিস নাই। আমি বলি কি বলিস? কয় হ্যাঁ, তুই তো C ইন্টু টিকিস নাই। আমি তখন শুক্রবার দিন ডি ইউনিটের পরীক্ষা, আজকে মঙ্গলবার। আমি কি তোর বাসায় BCS গাইড আছে না? বলছে হ্যাঁ আছে। আমি কি এক্ষুনি আসতেছি। আমি ফোন রেখে সোজা ওর বাসায় চলে আসলাম, ঠিক আছে। একদম বাসে করে উঠা সোজা আসলাম, সন্ধ্যার সময় এসব পৌঁছালাম। তুই পরীক্ষা দিলি না? তো আরো 2 দিন পরীক্ষা ছিল। আমি রাখতো পরীক্ষা, তুই আগে আমার BCS গাইড দিই, ঠিক আছে। কারণ C ইউনিট হয় নাই। C ইউনিট তখন কত, আমি হয়তো বা তখন C ইউনিট ওয়েটিংয়ে, কিন্তু ওয়েটিং থেকে হবে কিনা কে জানে। আমি ও আমার সাথে ছিল, ও ঝুলতেছে, তোরটা আর আমারটা একসাথে, আমি তো হই নাই। তা আমি চাচ্ছি কোনো BCS গাইড দে, ঠিক আছে। তখন BCS গাইড আর জেনারেল নলেজ গাইড, এইটা আমি টানা 3 দিন পড়লাম, তারপর টিএনটি পরীক্ষা দিয়ে আসলাম। বাহ, চমৎকার। এবং সবচেয়ে এটার একটা কারণ হচ্ছে কি, তখন স্কুলে জেনারেল নলেজ বিতর্ক প্রতিযোগিতা তো খেয়াল আছে? হ্যাঁ, স্কুলে হতো, কলেজে আমরা কিন্তু ওইটা প্রচুর পার্টিসিপেট করতাম তখন, প্রতিটা স্কুল থেকে। যার ফলে জেনারেল নলেজের উপরে ওই জেনারেশনের স্টুডেন্টদের একটা ভালো দখল ছিল, যারা এই সমস্ত পার্টিসিপেট করতো। আমরা বিতর্ক করতে হতো, বিতর্ক করতে হতো, আর আমরা কিন্তু খেলতাম। স্কুলে কিন্তু খেলতাম, ক্লাস টু ক্লাস, ফ্রেন্ড টু ফ্রেন্ড খেলতাম। স্কুল ক্রীড়া প্রতিযোগিতা, এমনি স্কুলে ওর সাথে এর সাথে জেনারেল নলেজ খেলা হইতো। কি খেলা হইতো যে, ঠিক আছে, অমুকের রাজধানী কি, অমুকের এটা কি সেটা কি, এরকম 3টা গ্রুপে খেলতাম। যে জিততো তাদেরকে পুরি খাওয়াইতে হইতো, অথবা এটা খাওয়াইতে হইতো, এই খেলাটা খেলতাম। তো এই খেলাটা খেলার কারণে জেনারেল নলেজের উপরে আমি দেখছি যে ওই সময়ের স্টুডেন্টদের একটা ভালো দখল ছিল। কিন্তু আমাদের সোম এবং বুধবার দিন এই ক্লাসটা হতো আসলে। আচ্ছা, হ্যাঁ রাইট, ক্লাসেও হইতো। তখন জেনারেল নলেজ মানেই জেনারেল নলেজ হইতো। আর স্কুল বিতর্ক প্রতিযোগিতা, জেনারেল নলেজ প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান স্কুল হইতো। তো আপনি বলছিলেন যে ডায়েরিতে, বাবার একটা লাল ডায়েরিতে আপনি প্রথম লেখা শুরু করেছিলেন। নাটক লিখেছিলেন কখনো সেই সময়? না, নাটক না, এটা উপন্যাসের মতো। সেটা তো একটা লিখেছিলাম, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের উপরে কেউ একজন একটা নাটক লিখেছিল, একটা বই আমি পড়েছিলাম, ঠিক আছে। যে ছেলে বাসায় প্রবেশ করে, বাসায় রান্না ছিল না, তারপর সে খুব রাগারাগি করে, এত বেলা হয়েছে রান্না নেই, রাগারাগি করে চলে গেছে। আমার খালি এতটুকু মনে হয়েছে, আমি বোধহয় ওই অংশটুকুই লিখছিলাম নাটকের মতো কিনা। তখন ওই যে লিখছিলাম যে চরিত্র, আচ্ছা নাটকের লেখাটা তো আলাদা, ওটা তো আমি লিখছিলাম একটা আব্বার ডায়েরিতে উপন্যাসের মতো করে লিখছিলাম। দেখলাম যে নাটকের লেখার আবার তো এখানে ক্যারেক্টার নাম লিখতে হয়, আবার এখানে চরিত্র লিখতে হয়, আবার এখানে কি জানি আছে, এই কি জানি একাঙ্কিকা অঙ্ক কি জানি একটা লিখতে হয়, রাইট। এগুলি একটু লিখতে হয়। তো এগুলি লিখে টিকে লিখছিলাম। তো আমার কাছে লিখে দেখছিলাম যে এটা তো একটা বোরিং কাজ, ঠিক আছে। এতে বরঞ্চ ব্রডলি উপন্যাসের মধ্যে করে লিখলেই ভালো, ন্যারেটিভ ভাবে লিখলেই ভালো, রাইট। তারপরে প্রথম ছাপার অক্ষরে কি ছাপা হলো আপনার লেখা, আপনার নাম? প্রথম ছাপার অক্ষরে লেখা হইলো এই 98-এ বন্যা হইলো। বন্যায় তো সব ডুবে গেল, ঢাকা শহর। তখন আমি একটা গল্প লিখলাম, বোট জার্নি ফ্রম কদমতলা। কদমতলা না, বাসাবো কদমতলা ডুবে গেছিল, সব জায়গায় ডুবে গেছিল। তো তখন আমি একটা লিখলাম যে বোট জার্নি ফ্রম কদমতলা, ঠিক আছে। এটা আরো আগে লিখছিলাম, কিন্তু এটা 98-এর বন্যার সময় একটা পত্রিকা অফিসে দিলে, সম্ভবত এটা ইত্তেফাক কচি কাচার আসর, বা ইত্তেফাকের কচি কাচার আসর হইতো। আপনি সদস্য ছিলেন? রকনুজ্জামান খান দাদা ভাই? না, সদস্য ছিলাম না, কিন্তু এটা পাঠাইতে হইতো, লেখাগুলো পাঠাইতো। তখন এই লেখাটা ছাপা হয়েছিল, বোট জার্নি ফ্রম কদমতলা। বাহ, তাহলে আপনার বন্যা আপনাকে প্রথম প্রতিষ্ঠা দিয়েছে। কদমতলাতে পানিতে ডুবে গেছে, এখন মামা ভাগ্নেশ্বর সবাই মিলে ওই ইয়েতে করে রওনা দিছে, এই বলে নৌকাতে করে রওনা দিছে, কিছু খাবার দাবার কিনবে বাসার জন্য, এইটা নিয়ে এই গল্প। বাহ, চমৎকার ছিল। তারপরে আমরা একটু বিনোদন জগতে চলে আসি, যেহেতু দর্শন থেকে আপনি, তারপরে কখন আসলে শুরু হয়েছিল আপনার মিডিয়াতে প্রথম পা রাখা? মিডিয়াতে প্রথম রাখা, আমি তো রাজনীতি করতাম, রাজনীতিতে একদম শেষের দিকে। তখন আমি ভাবলাম যে আসলে লাইফেতে আসলে কিছু করা উচিত, ঠিক আছে, সবাই যেটা ভাবে। তো এটা ভাবার সময় আমি তখন আমাদের এনটিভিতে জুয়েল ভাই চাকরি করতো, এনটিভিতে জুয়েল ভাই চাকরি করতো। জুয়েল ভাই ছিল আমার বন্ধুর বড় ভাই। আচ্ছা। আর জুয়েল ভাইয়ের সময় ঢাকা ইউনিভার্সিটিতে
একটা সাবজেক্টের উপরে উনি তখন মাস্টার্স করছিলেন আচ্ছা। ঢাকা ইউনিভার্সিটিতে। তো জুয়েল ভাই বলতো যে আসলে কি করবা, তো আমি বললাম ভাই একটা ব্যবসা করতে হয়, কি করতে হয়? তো জুয়েল ভাই বললো নাটক প্রডিউস করো। কীভাবে প্রডিউস করতে হবে? এই এরকম টাকা লাগবে, তোমার কাছে এই টাকাটা যদি তুমি ম্যানেজ করতে পারো তাহলে আমাদের এনটিভিতে চালাবা, তুমি চালালে তুমি এরকম একটা লাভ পাবা। মানে একটা ফিগার দিলাম, দেখলাম যে হ্যাঁ খারাপ না। তারপরে নাটক প্রডিউস করতে হলে কাকে প্রডিউস করতে, তখন দীপন ছিল পরিচালক। তখন দীপনও জাহাঙ্গীরনগর থেকে পাস করে নাটক বানাচ্ছে, 73.5 পয়সা নাকি যেন একটা নাটক তখন করেছিলেন। আমি এনটিভিতে দেখছিলাম, খুব ভালো লেগেছিল। তাই বললাম যে হ্যাঁ দীপনের সাথে কথা বলা যেতে পারে। তারপর দীপনের সাথে কথা বললাম, উনি বললো যে আসলে ভাই প্রডিউস করতে হলে আগে লেখা একটা স্ক্রিপ্ট, আপনি একটা স্ক্রিপ্ট রেডি করেন আগে। তো স্ক্রিপ্ট কি রেডি করবো আমরা বুঝতেছিলাম না। তখন আমাদের হলে যারা নাট্যকলার ছেলেপেলে আছে ওদেরকে ডাকলাম যে কী করা যায়। আমি তখন মসেনল থাকতাম, ওরা বললো যে ভাই এরকম করা যায়, ওরকম করা যায়। এক ছোট ভাই বলছে ভাই আমি কিন্তু প্রোডাকশন ম্যানেজার হবো। আমি বললাম প্রোডাকশন ম্যানেজারটা কি? বলছে ভাই আমি সমস্ত প্রোডাকশন দেখবো, কোথায় কোথায় টাকা খরচ হয় পুরো জিনিসটা আমার দেখবো। আমি তাহলে খুব ভালো, তুই প্রোডাকশন ম্যানেজার হবি। আরেকটা ছোট ভাই বলতেছে ভাই আমি কিন্তু অ্যাক্টিং করবো। আমি ঠিক আছে তাহলে তুই অ্যাক্টিংই করবি। এরকম করে মানে ফ্রেন্ডলি, মানে স্কুলের মতো আর কি। সবাই মিলে আমরা মেজো ভাই একটা নাটক বানাবে, আমরা সবাই এটাতে কাজ করবো, যথারীতি মোটামুটি একটা স্ক্রিপ্টের হইলো। আঞ্জেল লিটন ছিল তখন, আঞ্জেল লিটন ছড়াকার, উনি তখন একটা নাটক লিখলেন। ওটা ছিল টেস্ট টিউব বেবির উপরে। আচ্ছা, যে বাংলাদেশে তখন একজন প্রথম টেস্ট টিউব বেবির ইমপ্ল্যান্ট করেছিলেন একজন ভদ্রমহিলা, কি যেন নাম মনে পড়তেছে না, ওনার পত্রপত্রিকার নাম দেখেছিলাম। ওইটা থেকে আমার কাছে আমি আঞ্জির ভাই এরকম হয় নাকি যে একটা টেস্ট টিউব বেবি উপরে, যে টেস্ট টিউব বেবি হিসেবে আসছে কিন্তু অনেক পরের গল্প, যে টেস্ট টিউব বেবি দেখে কেউ তাকে বিয়ে করতে চাচ্ছে না এখন। আচ্ছা, এই একটা স্টোরি, এরকম একটা স্টোরি। আঞ্জির বললেন হ্যাঁ করা যায়। তারপর চিত্রনাট্য করে নিয়ে আসলো, করার পর আমি দীপঙ্কর দিলাম। দীপঙ্কর দা দেখে বললো যে আপনার কাছে মনে হচ্ছে কী ভুল আছে? আমি আমার কাছে মনে হচ্ছে এই ভুল আছে পুরো, আমার কাছে একই জিনিস মনে হয়েছে। তো একটা কাজ করেন, ওনাকে বলেন কারেকশন দিতে। তো কারেকশন করার পরে আসলে উনি আসলে এভাবে সময় ছিল না ওনার পক্ষে কারেকশনটা করতে পারেন না। তো দীপন দাও খুব ব্যস্ত। দীপন দা বলে যে আমার বাসায়, আমার অফিসে চাকরি করে, টাইপ করে ছেলেটা ফজলু, ঠিক আছে, আপনি ওকে নিয়ে বসে একটু টাইপ করে ঠিক করে দেন ভাই, শুটিংয়ের ডেট এসে গেছে, আমার সময় নেই এটা টাইপ করার মতো, আপনি বুঝছেন ভালো, আপনি ওই অনুযায়ী ঠিক করেন, পরেরটা আমি দেখে নিচ্ছি। পরে আচ্ছা পরে দেখেছি ফজলু টাইপ করে, ফজলু হচ্ছে যা বলি, মানে আমি যদি বলি যে ফজলু, এখানে আমি লিখলাম হয়তো বা নীরা এসে কথা বলে, ফজলু বুঝে নাই, ফজলু এসে দেখে যে গাড়ি এসে কথা বলে, গাড়ি এসে কথা বলে, একদম নিশ্চিন্ত ভাবে টাইপ করে দিচ্ছে গাড়ি এসে কথা, কি গাড়ি এসে কথা বলে কথা, কই যে ভাই আপনি লিখছেন গাড়ি এসে কথা বলে, ফজলু এখানে লিখছেন নীরা এসে কথা বলে। আচ্ছা ভাই, আমি কিন্তু একবার মাথায় ব্রেন খাটাবি না যে গাড়ি এসে কিভাবে কথা বলে তুমি লিখতেছিস, একদম পিওর করণিক। তো টাইপ টিপ করে স্ক্রিপ্টটা করলো। পরে দীপন দা এসে বললো যে শুটিংয়ের আগে আমি এটা কারেকশন করে নেব। তখন আমার নাটকে প্রথম অ্যাক্টিং করেছিলেন দীপা খন্দকার আর আরমান পারভেজ মুরাদ ভাই। মুরাদ ভাই তখন রাজশাহী ইউনিভার্সিটি ছিলেন। সেটা কি কক্ষপথের আলো? সেটা কক্ষপথের যুদ্ধ না, এই প্রডিউসিং নাটক। সেটা ছিল কাঁচের পুতুল নামে। আচ্ছা, কাঁচের পুতুল বা কাঁচের মেয়ে নামে এনটিভিতে এটা প্রডিউস হিসেবে গেল প্রথম। তারপর কি লাভ হয়েছিল? হ্যাঁ, লাভ হয়েছিল। আচ্ছা, কারণ অনেকে তো ধরা খায় না, ওই নাটকে তখন ভালো লাভ হয়েছিল। আচ্ছা, এরপরে তারপর তো নিশ্চয় নেশা ধরে গেল। তারপর একের পর এক প্রযোজনা করছি। টকিং কার নামে একটা নাটক প্রডিউস করলাম, তিন্নি হিল্লোল ছিল, এবং ওইটাতে বেশ বড় একটা লাভ হলো তখন। তারপরে এই করতে করতে এর মধ্যে দীপনদার সাথে অনেক সখ্যতা। দীপনদা বললো যে তুমি ভালো গল্প পিক করতে পারো, এক কাজ করো, তুমি আর আমি দুজনে মিলেমিশে লিখি, 70% তোমার, 30% আমার রেমুনারেশনের, 30% আমার মোবাইল বিল হয়ে যায়। দীপনদা এটা মজা করে বলতেছিল। আমি বলছি ঠিক আছে। তো আমি আর দীপনদা গল্প থেকে চিত্রনাট্য করলাম। দীপনদা এটা শ্যুট করতে পারে না, নানাবিধ এই সেই, এটা নিয়ে অনেক সময় চলে গেল। তো আমি বললাম যে ধর হইতেছে না কিছু, বিরক্ত হয়ে যাচ্ছিলাম। এর মধ্যে একদম এককভাবে একটা নাটক লিখলাম যে একদিন আমি ময়মনসিংহে ছিলাম, এসে দেখি যে ওই জামায়াতে ইসলামীর কেউ ওই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একজন মুক্তিযোদ্ধাকে লাথি মারছে। আচ্ছা, একটা ঘটনা ঘটছিল 2008 সালে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একজন মুক্তিযোদ্ধা লাগলো, এটা দেখে আমার খুব কষ্ট লাগলো। সেখান থেকে আমি তখন এই কক্ষপথের যুদ্ধ লিখলাম, গল্প নাটকটা সব কিছু বললাম। গল্পটা ছিল হুমায়ুন ফরিদি, যিনি আসলে এই রাজাকারদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ উনি বাঁশের মধ্যে পাথর মারেন, এটা ছিল ওনার প্রতিবাদের মূল বিষয়। গ্রামে কারোর সাথে আর কথা বলেন না, এরকম একটা গল্প।
বাসটা আসলে আমি অ্যাজ এ সিম্বল অফ পাথর ছড়ে গেল, ঠিক আছে। তো আমি উনি বাসের মধ্যে পাথর মারান, আর কারোর সাথে কোনো কথা বলেন। এটাতে গ্রামে অনেক ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এরকম একটা নাটক লিখলাম, কক্ষপথের যুদ্ধ। তো কক্ষপথের যুদ্ধ লেখার প্রতি এটা তো যথারীতি কেউ বানাইতে চায় না, ঠিক আছে, কোনো চ্যানেলও এগ্রি করে না। কোন সময়ের কথা? 2009 সাল, 8-এর দিকে, 8-এর শেষের দিকে। আচ্ছা, শেষের দিকে তো জানা, আমরা অনেক ঘোরাঘুরি করলাম, কেউ করে না। আচ্ছা ঠিক আছে, আমি ভাবছি সেটা হবেই না। হঠাৎ করে 2009-এর দিকে আমাদের মাজনুন মিজান, ঠিক আছে, উনি এটার পিছনে লিখেছিলেন যোগের মতো এই গল্পটা পিছনে, বলছে ভাই গল্পটা এত সুন্দর হচ্ছে, এইটা আমি করবই যেভাবেই হোক। ফরিদি ভাইয়ের সাথে কথা বলছিলেন, ফরিদি বলছে হ্যাঁ গল্পটা সুন্দর, যদি তোরা সব কিছু অ্যারেঞ্জ করতে পারিস তাহলে এটা আমিও করবো। তারপরে উনি কীভাবে জানি 21 টেলিভিশন থেকে তখন এটার ইয়েটা বের করলো। তখন তো ওই যে নাটক করার জন্য একটা ওয়ার্ক অর্ডার বের হতে, তখন তো ছিল এটা ওয়ার্ক অর্ডার বের করলো উনি, যে 26শে মার্চের দিন যাবে নাটকটা, এরকম একটা ওয়ার্ক অর্ডার বের করে উনি এই নাটকটা। কে ডিরেকশন দিয়েছিলেন? তাহের শিপন। আচ্ছা আচ্ছা, তাহের শিপন, ওইটাই আমার প্রথম, তাহের শিপনের সাথে কাজে সব কিছু মিলিয়ে ওইটাই ছিল নাটক লেখা, একদম পূর্ণাঙ্গ নাটক লেখা অন এয়ার হয়েছে। এটা কিন্তু অনেক বড় ভাগ্যের ব্যাপার যে আপনি একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে আপনি মানে মুক্তিযুদ্ধকে নিয়ে আপনি আপনার প্রথম নাটক লিখেছেন এবং সেখানে হুমায়ুন ফরিদির মতো সেই আশীর্বাদেই আপনি আশীর্বাদ পুষ্ট হয়ে এখন লিখে যাচ্ছেন। তারপর তো লেখালেখি করেছি আমি ওই নাটকে। আমি পরবর্তীতে চারণ নিয়মে নমিনেশন পেলাম। আবার ওই তখন ওই নাটকের যিনি প্রডিউসার ছিলেন ওনাদের একটা অর্গানাইজেশন থেকে আমাকে একটা অ্যাওয়ার্ডও দেওয়া হয়, OWCA না কি যেন একটা অর্গানাইজেশন ছিল, এখন আর এটা নাই। ওইখান থেকে আমাকে তখন একটা অ্যাওয়ার্ডও দেওয়া হয় সবাই মিলে। তো ওই জিনিসটা আসলে তখন ইন্সপিরেশন তৈরি করে। সেই প্রথম কাজ এবং সেখান থেকে পরপর তো এতগুলো কাজ, ধাপে ধাপে গল্পগুলো শুনতে চাই। সেই প্রথম কাজের সাড়া কতটা পেলেন এবং তারপরে আসলে কিভাবে পরবর্তী কাজগুলো? প্রথম সাড়াটা সবচেয়ে বেশি পেয়েছি আসলে চারণ নিয়ম। তখন করতো কি 1 ঘন্টা নাটকগুলিকে তারা পাবলিক লাইব্রেরিতে 20টা বছরের সেরা নাটক করে পাবলিক লাইব্রেরিতে দিত। তো 2009 সালে আমি নাটক লেখা পর আমি তো তখন কপিরাইট এসে বলে চাকরি করতেছি ক্যারোটে, তো আরো অত বেশি নাটক লেখা হয় না, আর 1-2টা ছোটখাটো নাটক লিখছিলাম। তো পাবলিক লাইব্রেরিতে যখন ওই নাটকটা প্রদর্শিত হয়, শেষ দিনের প্রদর্শিত ছিল, হল ভর্তি দর্শক, তারা এত মজা পাইছে দেখি যে সংলাপে তারা তালি দিচ্ছে। হুমায়ুন ফরিদির সংলাপ, হুমায়ুন ফরিদ শক্তিশালী লোক অভিনেতা, সামান্য একটা সংলাপকে উনি অন্য মাত্রায় নিয়ে যেতেন, ঠিক আছে। যেমন আমি তখন নাট্যকার হিসেবে একদম নতুন, আমার অনেক মেলো সংলাপ ছিল, স্বাভাবিক অনেক মেলো ড্রামাটিক সংলাপ ছিল। ফরিদি ভাই এই মেলো ড্রামাটিক সংলাপগুলিকে এমনভাবে প্রেজেন্ট করছে যে দর্শক সিনেমা হলের মতো আর কি, অডিটোরিয়ামে দর্শক দেখে তালে দিয়ে অস্থির হয়ে গেছে। আমার পাশে একজন লোক ছিল, সে তো ওইটা বলছে ভাই আপনি এই নাটক লিখছেন, আমি খুব খুশি হয়েছি, আপনাকে কিছুই দিতে পারবো না যদি কিছু মনে না করেন, আমার শালটা আপনাকে দিয়ে দিই। একটা সবুজ রঙের বাংলাদেশ লেখা একটা শাল ছিল তখন, ওই যে দেশালের ওইটা হয়েছিল। ওই ভদ্রলোক একজন কবি ছিলেন, ওনার নামটা আমি ভুলে গেছি। নিশ্চয়ই সেই শালটি এখনো রেখে দিয়েছিল আপনি? না, শালটা হারায় গেছে। আল্লাহ, শালটা বাসা চেঞ্জ করার পর হারাইছে, আমি এত খুঁজছি শালটা খুঁজে পাই নাই। তবে আপনার ভাগ্য অনেক সুপ্রসন্ন, কারণ আপনার প্রথম নাটকটি এরকম প্রিমিয়ার হয়েছে যেখানে মুক্তিযুদ্ধ নিয়ে আপনি কাজ করেছেন। তবে সেই সময় যেটা বলছিলেন ক্যারোটে আপনি কপিরাইটার হিসেবে কাজ করতেন, পাশাপাশি আপনি পরবর্তীতে BBC মিডিয়া অ্যাকশন কিংবা USAIDও কাজ করেছেন। তো সেই প্রতিষ্ঠানগুলোর থেকেও নিশ্চয়ই অনেক কিছু শিখেছেন। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু তো শিখেছি। যেমন আমরা যখন BBC মিডিয়া অ্যাকশনে কাজ করছি তখন তো আমাদের নিয়মিত ওয়ার্কশপ হতো, এবং BBC এমন একটা প্রতিষ্ঠান যে কোনো একটা বিষয়ের উপর আপনার একটা ওয়ার্কশপ হয়েছে, 6 মাস পরে ওই বিষয়ের উপর অন্য ট্রেনার এনে তারা আবার ওয়ার্কশপ করাতো। এটা কারণটা হচ্ছে কি যে আমরা যা শিখতাম যাতে এটা মনে গেঁথে থেকে যায়। আমি একবার ক্যান্ডিডেটর বলছিলাম যে একবার একটা ওয়ার্কশপ করেছিলাম ঢাকায়, পরবর্তীতে আরেকটা ওয়ার্কশপ করতে গেছে মানিকগঞ্জ, দেখি যে এটা তো 6 মাস আগে আমি করেছি। তো আমি বললাম যে শার্লট, এটা তো 6 মাস আগে আমি করেছি। বললাম উই নো দ্যাট, বাট উই ওয়ান্ট টু ট্রেন ইউ ইন স্পেশালি, যে এটা সেকেন্ড টাইম যেহেতু করেছি তুমি আর ভুলবে না। ওকে, আর তখন ভুলবে না যে এটা আমরা এই জন্য এটা আমরা রিপিট করি, ওয়ার্কশপগুলি রিপিট করি। আমাদের কস্টিং সব কিছু মিলিয়ে এটা আমাদের এডিটর পলিসির ভিতরে থাকে যে আমরা ওয়ার্কশপগুলি রিপিট করি। তো ওখান থেকে আমরা তখন অনেক কিছু শিখেছি। আমাদের একজন স্ক্রিপ্ট এটা ছিলেন, বেসিক্যালি উনি স্ক্রিপ্ট এডিটর ছিলেন, উনি ছিলেন সোফিয়া রশিদ। উনি হ্যারি পটারের স্ক্রিপ্টে কাজ করেছিলেন, সোফিয়া রশিদ। তো উনি তখন আমাদেরকে হাউ টু রাইট ওয়েব সিরিজ এই ফরম্যাটে বেশ কিছু শিখিয়েছিলেন, কিন্তু তখন তো বাংলাদেশ ওয়েব সিরিজ বলে কিছু ছিল না। কিন্তু উনি তখন ব্রেকিং ব্যাড, আপ এই মুভিগুলি আমাদেরকে পড়িয়েছিলেন। হলিউড থেকে উনি স্ক্রিপ্টটা নিয়েছিলেন, পড়িয়েছিলেন এবং
বলেছিলেন যে আসলে এটা কিভাবে কাজ করে, একটা থিওরি উনি দেখিয়ে দিয়েছিলেন যে আসলে সিরিজটা কিভাবে লিখতে হয়, থিওরি একদম গ্রাফের মতো করে এঁকে টেকে এগুলি এখন কিছুটা অ্যাপ্লাই করতে পারতেছে ওয়েব সিরিজে। ওয়েব সিরিজে এখন কিছুটা, কিন্তু ধারাবাহিক নাটকে তো আসলে এটা অ্যাপ্লাই করার মতো অবস্থা থাকে না। কিন্তু এখন ওয়েব সিরিজে এই ফরম্যাটটা অ্যাপ্লাই করতে পারছি আমি, মাঝে মাঝে ওয়েব সিরিজে এই ফরম্যাটটা অ্যাপ্লাই করে ওয়েব সিরিজটা ডিজাইন করা যায়। মানে জীবনে কোনো শিক্ষাই আসলে বিফলে যায় না। বিফলে যায় না, হ্যাঁ। তখন ওই যে 2013 সালে ওনার কাছ থেকে যে ইয়েটা পাইছিলাম, সেটা এখন আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখন এটা অ্যাপ্লাই করা যায় সুন্দরভাবে। ওয়েব সিরিজ দেখতে গেলে এটা বুঝি যে একটা গ্রাফ তৈরি করতে হয়, চার্ট তৈরি করতে হয়, তারপর ক্যারেক্টারগুলি প্লেস করতে হয়, ঘটনাটা প্লেস করতে হয়, তারপর দেখা যায় যে ওই চার্টটা হয়ে গেলে তারপর দেখা যায় যে আচ্ছা 7টা পর্বে ক্যারেক্টারটার গ্রাফ, এই ক্যারেক্টারের গ্রাফ কোন জায়গায় ঠেকলো, এই ঘটনাটা কোন জায়গায় ঠেকলো, ওই ক্যারেক্টারটা কোথায় গিয়েছে, আসলে মানে সব দেখা যায়। চার্টটাতে বসলে তখন সবকিছু বোঝা যায়। আচ্ছা, এই থিওরিটা তখন বাড়িতে রিয়াকশন কি ছিল আপনি যখন লেখালেখি করছিলেন, নাটক লিখছিলেন? বাড়ির সদস্যরা কি বলতেন, বাবা মা কি বলতেন? বাবা মা দেখতেছে যে না এটা তো একটা নতুন ধরনের পেশা। খালি আমার ভাতিজা বলতে যে চাচ্ছু তোমার পড়াশোনা শেষ হয় না। আচ্ছা, প্রথম নাটক কাচের মেয়ে, যেটা আপনার প্রডিউস প্রথম নাটক, সেটা করেও লাভবান হয়েছিলেন। আবার প্রথম লেখা নাটক, সেটা করে তো পুরস্কার, প্রশংসা সবকিছু পেয়েছিলেন। তারপর নিশ্চয়ই অনেক আগ্রহ বেড়ে গিয়েছিল। তারপর আগ্রহ বেড়েছে, হ্যাঁ। আসলে কাজের অ্যাচিভমেন্ট হইলেই আসলে আগ্রহটা বাড়ে। আর যে কোনো পুরস্কারকে আমি আসলে দায়িত্ব বলে মনে করি, যে একটা ডিউটির মধ্যে যে নেক্সটে আরো ভালো করতে হবে। আর একটা জিনিস কি রুম্মান, আপনি অনেক ভালো একজন স্ক্রিপ্ট রাইটার, আপনি ইন্ডাস্ট্রিতে লিখে যাচ্ছেন, তো আপনি একটা জিনিস তো আপনি সবসময় ফিল করতেছেন যে আপনার কাজ, আমার কাজ, আমাদের কাজ অলওয়েজ রিমেইন বাই আওয়ার লাস্ট জব। অবশ্যই আমরা শেষে কি করেছি সেটা দিয়ে কিন্তু সবসময় আমাদেরকে জাজমেন্ট করা হবে। আমরা ওই আগে কি হাতি ঘোড়া করেছি সেটার কথা কিন্তু কেউ বলে না। লাস্ট কি কাজ হয়েছে, ও নো, শেষ, উনি শেষ, ওনার লাস্ট কাজটা ভালো হয় না। এই জন্য প্রতিদিন যুদ্ধ করতে হয় এবং সবসময় ফিল করতে হয় যে এটি আমার শেষ, এটি আমার শেষ, এটি আমার নতুন, এটি আমার শুরু, এবং আমার 100% এখানে দিতে হবে। 100% এখানে দিতে হবে। তো নিয়মিত লেখা শুরু করেন কবে থেকে? নিয়মিত লেখা শুরু করে 2014 পরে, 2014 যখন বিবিসিতে ছাড়ি আমি মাঝামাঝি সময়, তারপর থেকে নিয়মিত লেখা শুরু করেছি একদম ফ্রিল্যান্সার হিসাবে। আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর স্যার অজয় কুমার কুন্ডু স্যার সেদিন বলছিলেন যে যখনই কোনো গল্প আসে দেখি রচনা মেজবাউদ্দিন সুমন, রচনা মেজবাউদ্দিন সুমন। মানে কি আপনি কি সারাদিন লেখেন? সারাদিন লেখা বলতে আমি একটু করণিক স্টাইলে লিখি। কিরকম? সকাল 7টার সময় উঠি ঘুম থেকে, 8টার সময় লিখতে বসে যাই, 9টা 10টা 11টা পর্যন্ত যতটুকু লেখার লিখি, তারপর বাইরে কাজ থাকলে বাইরে কাজ করি, আর নাহলে সারাদিনই লিখি। ওকে, কিভাবে সম্ভব? মানে সবাই তো চাইলেই লিখতে পারে না আসলে, এটার জন্য মুড লাগে, এটার জন্য এত গল্পই বা সব সময় আসলে কি করে মাথাতে আসে? মানে চিন্তা কখন করেন, লেখেন কখন? সবচেয়ে বড় সমস্যা যে না লিখলে আমার কাছে খারাপ লাগে। আচ্ছা, মানে আমার কিছু না কিছু লিখে অভ্যাসের মতো হয়েছে, কিছু না কিছু লিখি। এখন তুমি কাগজ কলম দিয়ে বসা দাও যে ভাই 1 ঘন্টা নাটকটা লিখে এখন দিয়ে যেতে হবে, আমি কোনো মতো একটা জিনিস দাঁড় করে ফেলবো। আচ্ছা, মানে যে মুড আসতে হবে, ওইটা আসতে হবে, এইটা না আমি কোনোদিন ফিল করিনি। আচ্ছা, এক একজনের না এক একটা স্টাইল আছে। যেমন কেউ হচ্ছে গিয়ে নিজের মতো করে নিজের রুমের নিজের স্পেসে লিখতে পছন্দ করে, আবার অনেকে আছে গিয়ে এভাবে লিখতে পারে না, তাদেরকে শুটিং সেটে গিয়ে লিখতে হয়। অনেক সময় অ্যাক্টরসরা বসে থাকে যে কখন গল্প বের হবে, কখন স্ক্রিপ্টে আসবে। আপনি কোন মুডে আসলে বেশি স্বচ্ছন্দ? না, এটা 2 ধরনের কাজের অভিজ্ঞতা আছে। যেমন বাসার মধ্যে ধূপধাপ করে গল্পটা করে ফেলতেছি, তবে আমি যেটা মনে করি যে খুব ভোরে উঠে যদি একটা জিনিস লিখতে পারি তো এটা খুব ভালো হবে, মানে লিখে আমি আরাম পাই, আমার লেখাটা ভালো হবে। আর সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে যে লেখাটা হবে আর ভোরে উঠালে যে লেখাটা হবে, লেখাটা ভালো হবে, এটা আমি আশা করি। আর তাছাড়া হয় কি, ধারাবাহিক নাটক যখন লেখা হয় তখন মাঝে মাঝে এরকম হয় যে ভাই সকালে যে 2জন আর্টিস্ট আসছে, যে সিনগুলি প্ল্যান ছিল এগুলো তো নাই, আমাদেরকে 3টা সিন একটু দেন, তাহলে যে আর্টিস্ট বসে আছে এদেরকে দিয়ে কাজটা করি। তো হয়তো বা তখন আমরা একটা সিন 3টা সিন প্ল্যান করে তখন বানায় রাখি, পাঠাই। এই জন্য যখন ধারাবাহিক নাটক লিখি তখন সবসময় মানে অন টাইম অফিস করতে হয়, মানে অফিসের মতো করে প্রত্যেক ল্যাপটপ কম্পিউটার সামনে থাকতে হয়। কারণ আমি জানি যে ধারাবাহিক নাটকে কোনো না কোনো ঝামেলা হবেই, এটা একদম অবধারিত। তো হইলেই তখন আমাদের কাছে ফোন দিবে, ভাই এরকম সিন, এরকম সিচুয়েশনে দেখেন আমাকে 2টা সিন দিতে পারেন কিনা। ঠিক আছে, দেখা গেল যে একজন আর্টিস্ট আসতে পারে নাই, কিন্তু অন্য আর্টিস্টরা এসে গেছে, ভাই ওনাকে একটু বাদ দিয়ে অথবা ওনার সংলাপগুলি অন্যভাবে ঘুরিয়ে একটু দেখেন না,
5-6টা সিনগুলি পাঠান। আচ্ছা, আপনার মনে হয় না যে এভাবে ধারাবাহিক নাটকের জনপ্রিয়তা হারিয়েছে? কারণ আপনি যে 90s কিড, সেই সময় যে নাটকগুলো জনপ্রিয় হতো, হ্যাঁ, আর এখন কিন্তু আপনি খুব বেশি নাটকের নাম বলতে পারবেন না ধারাবাহিক নাটক। হ্যাঁ, তো এরকম আমাদের অনেক কিছু কম্প্রোমাইজ করে করতে হচ্ছে, সেটা বাজেটের সাথে হোক, শিল্পী শিডিউলের সাথে হোক। হ্যাঁ, মানে আপনি কি সেটা অনুভব করেন কিনা? হ্যাঁ, ধারাবাহিক নাটকের তো জনপ্রিয়তা এখন তলানিতে এসে ঠেকছে। জনপ্রিয়তা নাই বললেই চলে, খুব কম। আমি এটা সব টেলিভিশন চ্যানেলকে বলি, অনেক আগেও বলছি যে আসলে সব কিছু নিজের মতো করে তৈরি করতে হবে। 1 ঘন্টা নাটক, ধারাবাহিক নাটক, এই পুরো জিনিসটা যদি আসলে টেলিভিশনের সুপারভিশনে একদম নিজের মতো করে বানায় নিয়ে আসা যায়, তাইলে কিন্তু টেলিভিশন খুব ভালো 1 ঘন্টা নাটক, ধারাবাহিক নাটক দর্শকদের উপহার দিতে পারবে। তার সব কিছু তার হাতের গ্রিপসে থাকতে হবে। একটা টেলিভিশন চ্যানেলের যিনি তার চ্যানেলে এটা চালাবেন, অথবা ইউটিউব চ্যানেলের মালিক যিনি তার প্ল্যাটফর্মে এটা চালাবেন, তাকে জানতে হবে যে আজকে কি কি হবে, কালকে কি কি হবে, পরশুদিন কি কি হবে। একটা ধারাবাহিক যখন শুট হচ্ছে, এটা যখন সে টানবে তখন সে ঠিকঠাক প্রোডাক্টটা পাবে। বাহ। আর আপনি এই সুপারভিশন না থাকলে ভালো প্রোডাক্ট পাওয়া যাবে না। অবশ্যই, আমরাও সেটির সাথে একমত। এবং আপনি হচ্ছেন সেই ধরনের লেখক, মানে ফরমায়েশের লেখক, মানে আপনাকে যেটাই লিখতে বলা হবে আপনি সেটাই আসলে নাটকের ক্ষেত্রে একদম ফরমায়েশি। সেটা আপনি হয়তো একটু ভিন্ন ধারার, বিকল্প ধারা নাটক যেরকম আপনি লেখেন, এবং আপনি গত বছর মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কারের মনোনয়নও পেয়েছিলেন। আবার দেখা যায় যে একদম চটুল যে নাটকগুলো ইউটিউবে ভিউ হচ্ছে, সেই নাটকগুলো আপনি লিখে থাকেন। তো হয় না যে একটা সময় লিখতে গিয়ে একটা নিজের ভিতরে কিন্তু একটা অভ্যাস তৈরি হয় যে আমি চটুল লিখছি, সেই ব্যাপারটা আসলে বিকল্প ধারা নাটক লিখতে গিয়েও প্রভাব ফেলে। হ্যাঁ, আবার ভাইস ভার্সাও হয়। তা আপনি এগুলো সমন্বয় করেন কিভাবে? মানে চটুল লিখতে গিয়ে আমি মজা পাই, আর বিকল্প ধারা নাটক লিখলে আমি ব্যথা পাই, কষ্ট পাই। যেমন প্রিয় পরিবার, জেনারেটর জন্য মেরিল মনোনয়ন পেয়েছে। আমি তো গল্পটা বলতে গিয়ে ক্রেডিট দিতেছিলাম, গল্পটা যখন শোনাচ্ছিলাম সবাইকে, তখন গল্পটা শুনতে গিয়ে আমার চোখে পানি চলে আসছিল। এটা কি কোনো বাস্তব জীবনের গল্প? হ্যাঁ, বাস্তব জীবনের গল্প। যেটা হচ্ছে যে আমি দেখি যে আমার ভাবির নানু, উনি দীর্ঘদিন আইসিইউতে ছিলেন। তো আইসিইউতে থাকার খরচ, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় একটা পর্যায়ে ফ্যামিলি আর খরচ চালাইতে পারতেছে না। তখন ফ্যামিলিতে একটা গোল টেবিল মিটিং হয়। মিটিং হওয়ার পর ওরা বলছে ঠিক আছে, ওনারা আমরা লাইফ সাপোর্ট খুলে দিব। ডাক্তার বলছে যে লাইফ সাপোর্ট খুলে দিলে আর 2 ঘন্টা বাঁচবে। মানে পুরো পরিবারের সবাই জানে যে 2 ঘন্টার ভিতরে উনি মারা যাচ্ছেন। ওনাকে লাইফ সাপোর্ট খুলে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর উনি এরকম বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন, কারণ উনি তো আর শ্বাস নিতে পারতেছেন না। তারপরে ওই অবস্থায় সবাই কান্নাকাটি করতেছে, ঠিক আছে। তখন আমার ভাই খুবই, আমি আর আমার ভাই ছিলাম, আমার ভাই খুব আবেগ আপ্লুত হয়ে, আমার ভাই বলতেছে যে দরকার হলে আমি আরো 2-3 লাখ টাকা দিব, রাখো আরো 2-3 দিন। তখন ওই আমার ভাইয়ের মামা বলছে আইসা, রেখে কি লাভ হবে, 2-3 লাখ টাকা না হয় 3 দিনে তো রাখা যাবে, 4 দিন রাখা যাবে, 50,000 টাকা পার ডে খরচ। তারপরে তো আর কোনো কিছু করার নাই। তখন আমার ভাই ওখানে চুপ করে বসে রয়েছে আর কি। খুব কষ্ট হইতেছে ওরা, আমারও খুব কষ্ট হচ্ছে। এটা ছিল বারডেমে, ওনার ছেলে মেয়েদের তো খুব কষ্ট হচ্ছেই, আমার ভাবি তো কষ্টে আসেই নাই, এই দৃশ্য আমি দেখতে পারবো না। তো ওইখান থেকে দেখো, এই কথা বলতে বলতে কিন্তু চোখের মধ্যে একটা পানি চলে আসে। ওনাকে অ্যাম্বুলেন্স তোলা হইলো, উনি এরকম বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, ওনার মেয়ে কান্না করছে, দেখো আমার নিঃশ্বাস নেওয়ার জন্য পাগল হয়েছে, আমার মা নিঃশ্বাস নিতে পারতেছে না, ঠিক আছে, আসলে কিছু করার নেই। তারপরে আমরা দেখলাম যে উনি অ্যাম্বুলেন্সে তুলে ওনার গ্রামের দিকে রওনা দিচ্ছে। ডাক্তার বলছে যে 2 ঘন্টা, এবং ঠিক কুমিল্লা পার হইতে হইতে উনি মারা গেছে। তো এই যে নিদারুণ কষ্টের গল্প, এটাই কিন্তু আমি প্রিয় পরিবারে বলছি। আমরা এবার নাটক থেকে এই সময় ট্রেন্ড ওটিটিতে চলে যাই। ওটিটিতেও আপনি বেশ ভালো ভালো কাজ করছেন, এবং সেখানে নিকোষ দেখেছি যে নাটকের জন্য অনেক অ্যাওয়ার্ড এসেছে, গোলাম মামুন লিখেছেন, এবং আরও বেশ কয়েকটি সিরিজ লিখেছেন। ওটিটিতে লিখতে গিয়ে আসলে কি কি ব্যাপার খেয়াল করেন? সেই যে শিখেছিলেন সেই বিষয়গুলোই কি অ্যাপ্লাই করছেন? হ্যাঁ, ওটিটিতে আসলে অ্যাপ্লাই করা যাচ্ছে। আর ওটিটিতে লিখতে গিয়ে আসলে আমি জানি যে এটার প্রপারলি শুটিং হবে, আমি জানি যে প্রতিটা ক্যারেক্টারের প্রতি জাস্টিফাইড হবে, যার ফলে ওই লেখাটা তখন লিখতে একটা শান্তি আছে যে হ্যাঁ, একটা ক্যারেক্টার শুরু করেছে, ক্যারেক্টারটা ফিনিশিং করতেছে, আমি জানি যে এই কাস্টিংটা ঠিকঠাক হবে, আমি জানি যে শুটিংটা তারা ঠিকঠাক করার চেষ্টা করবে। সেই জায়গা থেকে আসলে ওটিটি লেখা এক ধরনের আত্মতৃপ্তি আছে। বাহ। এবং আপনি কি রাজনীতিতে পুরোটা স্ক্রিপ্ট লিখেছিলেন? রাজনীতিতে আমি তখন বিবিসিতে চাকরি করতাম। রাজনীতি যখন কাজ শুরু হয়েছিল, বুলবুল বিশ্বাস যখন কাজ শুরু করছিল গল্পের কাজটা, তো ওই জন্য আমি শুধু রাজনীতির গল্পের অংশটুকু থাকতে পেরেছি, স্ক্রিপ্ট রাইটিং এ থাকতে পারিনি। চিত্রনাট্যটা তখন করেছিলেন দেলোয়ার হোসেন দিল, আচ্ছা আচ্ছা, আর বুলবুল বিশ্বাস নিজে, আর গল্পটা করেছিলাম আমি আর বুলবুল বিশ্বাস গল্পটা করেছিলাম। আচ্ছা, সিনেমাতে প্রথম স্ক্রিপ্ট আপনার কোনটা? এই প্রিন্স?
প্রিন্স, হ্যাঁ, পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট বলতে পারা যায় প্রিন্স সিনেমা। আচ্ছা। এর আগে 2টা সিনেমা লিখেছি, সরকার অনুদান প্রাপ্ত একটা সিনেমা ছিল, এখনো শুটিং হয়নি, 3 বছর আগে অনুদান পেয়েছি। আরেকটা সিনেমা লিখেছিলাম বেশ আগে, বারুদ। আচ্ছা। ওটা নানা জটিলতার কারণে একটু পিছিয়ে আছে, ওটা অবশ্য সবকিছু বলতে পারছি না, প্রযোজক পরিচালকের নাম বলতে পারছি না কিছু সঙ্গত কারণে, তো ওটা শুরু হয়ে যাবে। তবে প্রিন্সের নাম তো আমরা বলতেই পারি, যেহেতু ফার্স্ট লুক পোস্টার বের হয়ে গেছে এবং আবু হায়াত মাহমুদ আমাদের আরেকজন প্রিয় পরিচালক, তার প্রথম ছবি এবং আগামী রোজারিতে মুক্তি পাবে এবং যেখানে অভিনয় করছেন মেগাস্টার শাকিব খান। তো শাকিব খানের ছবি লেখার জন্য তো আসলে অনেক কিছু আসলে মেনটেন করতে হয়, হয় না? যে আপনি মুক্তভাবে লিখলেন একটা বিষয়, আবার একটা সুপারস্টারকে মেগাস্টারকে ফিট করবার জন্য গল্পে আপনার অনেক কিছু খেয়াল রাখতে হয়। তো আপনি কি শুরু থেকে আপনি মুক্তভাবে লিখেছিলেন নাকি শুরু থেকে জানতেন যে এখানে শাকিব খান থাকবে? আসলে শুরু থেকে আমরা একটা হিরোজ জার্নি গল্প লিখেছিলাম। আচ্ছা। 90s এর দশকের বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের কি রকম পরিস্থিতি ছিল ওই টাইমটা, তো তুমি আমি আমরা তো দেখে এসেছি। কালা জাহাঙ্গীর ছিলেন এবং আরো অনেকে ছিলেন, ঠিক আছে, সুনীল আসলাম ছিলেন, সুব্রত বাইন ছিলেন, জি জি, আমার প্রকাশ বিকাশ, আরো অনেক টপটাররা ছিলেন, পিচি হান্নান ছিলেন। তো আমরা তো ওইগুলি দেখে বড় হয়েছি। আমার বাসায় বাড়ি তোলার সময় চাঁদা দিতে হয়েছে, টাকা দিতে হয়েছে আমাদের। পরে এরকম অনেক ধরাধরি করলাম, পরে আয়সা বলছে যে হ্যাঁ আপনারা অমুকরে ধরছেন তমুকরে ধরছেন, ঠিক আছে চাঁদা টাদা দেওয়া লাগবে না, কাজ করেন, আপনাদের ইলেকট্রিকের কাজটা আমাদেরকে দিয়ে দিবেন বাড়ি। মানে এইটাও তখন এক ধরনের, ঠিক আছে ইলেকট্রিক কাজ আমরা দিয়ে দিলাম, ইলেকট্রিক কাজে যা বিল হবে এরা অর্ধেক টর্ধেক করে নিয়ে যাবে, এইভাবে আর কি। ওরা তখন এইটাই করতো, হয় ইলেকট্রিক কাজ দিতে হবে, নাহলে রডের কাজ দিতে হবে, নাহলে সিমেন্টের কাজটা দিয়ে দাও পুরোটা, আর নাহলে টাকা দাও, কোনো কিছু না দিতে হলে আসলে টাকা দাও। এরকম জায়গায় চলে গিয়েছিল তখন। তখন তো এরকম আমার সংলাপ আসলে, বাড়ি জমি কিনলে চাঁদা, জমি বেচলে চাঁদা, জমি কিনতে চাইবেন চাঁদা দিতে হবে, জমি বেচতে চাইবেন চাঁদা দিতে হবে, বাড়ি তুলতে চাইবেন চাঁদা দিতে হবে, দোকান খুলতে চাইবেন চাঁদা দিতে হবে, ডিশ ব্যবসা করবেন চাঁদা দিতে হবে। ডিশ ব্যবসা নিয়ে তো বনানীতে খুনই হইল, সবকিছু মানে সবকিছুর জন্য তখন এটার বলো তোলা, ঠিক আছে। এইটা বাদে তখন কোনো কাজ হইতো না, চাঁদা না দিয়া ঢাকা শহরে তখন একটা পা ফলান যেত না। তো যেটা বিভিন্ন নিউজে লেখা হচ্ছে যে শাকিব খান কালা জাহাঙ্গীরের চরিত্রে নাকি অভিনয় করেছেন, যেটি সম্প্রতি আবার ভুল বলেছেন আমাদের পরিচালক। তা আপনি কি বলবেন, একটু ধারণা দিন। আমরা আসলে গ্যাংস্টারের গল্প বলতে চাই, কিন্তু 90 দশকে আসলে সবচাইতে বেশি আলোচিত গ্যাংস্টার ছিল আসলে কালা জাহাঙ্গীর, যাকে যে কখনো দেখে নাই, একদম এখনো ইন্টারপোলের চেয়ে ওয়ান্টেড আছে। তো সবাই ধরে নিয়েছে হয়তো বা উনি সবচেয়ে টপ ছিল, তো হয়তো বা সেই চরিত্রটাই হইতে পারে, ঠিক আছে। আমরা আসলে 90 দশকের বাংলাদেশের আবহ, ঢাকা শহরের আবহ এবং একজন গ্যাংস্টার কিভাবে 90 দশকে বেড়ে উঠছে সেই গল্পটাই বলেছি। যেটা অনেকে বলছেন যে শাকিব খান হচ্ছে কি অনেকের আইডল এবং মেগাস্টার, তো তিনি যখন এই যে তুফানে তিনি গ্যাংস্টার, কিংবা তাণ্ডবে আমরা মিখাইল চরিত্রে দেখেছি গ্যাংস্টার, তো তিনি যখন পরপর গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেন সেটা আসলে প্রভাব পড়ে কিনা, আমরা কি অপরাধীদের গ্লোরিফাই করছি কিনা বড় পর্দায়? না না, আমাদের এই গল্পে কিন্তু এট দ্য এন্ড অপরাধীর কিন্তু পতন হয়, আচ্ছা, অপরাধী ধ্বংস হয়। আচ্ছা। এবং আমরা কিন্তু ওইটাই বলতে চাইছি যে হোয়েন ইউ উইল বি এ কিলার ইউ উইল মাস্ট বি কিল্ড বাই সামওয়ান। বাহ, এ কিলার মাস্ট বি কিল্ড, একটা কথা আছে। অবশ্যই অবশ্যই। সেই জিনিসটাই কিন্তু আমরা টপ টু বটম শেষ পর্যন্ত বলেছি। এবং আমরা কিন্তু এরকম এক সংলাপও আছে যে এই লাইনে কিন্তু তোদের এই লাইনে কিন্তু কারো চুল দাড়ি পাকে না, ঠিক আছে, চুল দাড়ি পাকার আগে তোরা কবরে চলে যাস। বুঝলা সুস্মিতা? কিন্তু এই প্রসঙ্গে আরো একটা কথা আমি একটু জিজ্ঞেস করতে চাই যে অনেক দর্শকদের থেকে আমরা তুফান, তাণ্ডব এসবের পরে প্রতিক্রিয়া পেয়েছি যে ছোটদেরকে নিয়ে বা তরুণ প্রজন্মের যারা আছে সব দেখে ভায়োলেন্স শিখবে, তো তাদেরকে নিয়ে হলে গিয়ে সিনেমাগুলো দেখলে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। তো আপনি কিভাবে দেখছেন এবং কি বলতে চান? এখানে তো প্রেম ভালোবাসাও আছে, পরিবারের গল্প আছে, তারা সেটা দেখে কিছুই শিখছে না, খালি ভায়োলেন্সটাই শিখবে। আমরা কেন এটা মনে করি? তারা তো প্রেমের গল্পও বলি, আমরা তো একটা আন্ডারওয়ার্ল্ডের গল্পের মধ্যে সুন্দর একটা প্রেমের গল্পও থাকে। তুফানের মধ্যে তো তুফান নেগেটিভ ক্যারেক্টার, কিন্তু আরেকটা ক্যারেক্টার ছিল পজিটিভ, শান্ত, তো সেই ক্যারেক্টারকে তারা পজিটিভলি নেয়নি। আর এখন তো সার্টিফিকেশন বোর্ড আছে, এখন নেগেটিভ পজিটিভ দ্বন্দ্ব তো সবখানেই আছে। মানুষ কেন নেগেটিভটাকে সবকিছু কিনে নিতে হবে? মানুষ তো পজিটিভটাকেও নিতে পারে। এক্ষেত্রে আমি একটু যোগ করতে চাই যে সিনেমা তো বিনোদনের একটা মাধ্যম, সব জায়গা থেকে আসলে শিক্ষা নিতে হবেও বা কেন, আসলে সেটাই সিনেমা বিনোদনের মাধ্যম। হ্যাঁ ঠিক আছে, সিনেমা অনেক বেশি প্রভাব ফেলে মনে, সেখান থেকে হয়তো বা কিছু শিখতে পারে, কিন্তু আমাদের কাছে আমরা যে নেগেটিভ ক্যারেক্টার, নেগেটিভ ফোর্সটা তৈরি করি, তার পাশে তো আমরা অনেক বড় পজিটিভ ফোর্স তৈরি করি। আমাদের পজিটিভ ফোর্সের তো জয় হয়,
তাহলে যদি কেউ যদি শিক্ষাই নিতে হয় তাহলে সে পজিটিভ ফোর্সটাই আসলে শিক্ষাটা নেয়। জি তো এবার একটু অর্থনৈতিক ব্যাপার স্যাপারও আসতে চাই, যেহেতু একটা প্রকাশেই চলে এসেছে যে শাকিব খান তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন এই ছবিতে, এবং 3 কোটি টাকা, বাংলাদেশের জন্য যেটা একটা রেকর্ড। তো এত বিগ বাজেটের ছবিতে রাইটারও নিশ্চয়ই অনেক বেশি টাকা নিয়েছে, কত? রাইটারদের আমাদের পেমেন্ট মূল বাজেটের এখানে 2% রাখা হয়েছে। আচ্ছা, মূল যে বাজেট সেই বাজেটের 2% রাইটার পেমেন্ট। মূল বাজেটটা কত আমরা একটু হিসাব করে ফেলি। মূল বাজেটটা খুব শীঘ্রই জেনে যাবেন, প্রযোজনা সংস্থা থেকে বলে দিবে। আচ্ছা। ওটা 2% আমাদের জন্য রাখা হয়েছে রাইটারদের আচ্ছা। জন্য। এবং আমরা সেই 2% বাজেটটা আসলে এনজয় করেছি, ঠিক আছে। আচ্ছা। এটা আমাদের রেমুনারেশন হিসাবে সবকিছু মিলিয়ে এরকম 2%। একটা টিম কাজ করেছে তো, রাইটিং টিমে, তো পুরো টিমটার পিছনে এই টাকাটা ব্যয় হয়েছে। বাহ। তবে যেটা শোনা যায় সব সময়, এবং আমরা যারা টিভি নাটক লিখি কিংবা যারা লেখে, রাইটারদের সম্মানী নিয়ে প্রায়ই অভিযোগ শোনা যায়, এবং তাদের ঠিকঠাকভাবে সম্মানী নির্ধারণ হয় না, এবং নির্ধারণ হলেও সেটা অনেক সময় পাওয়া যায় না আসলে। সেটা নিয়ে বিভিন্ন সময় নাট্যকার সংঘ অনেক উদ্যোগ নিয়েছে। ওই অবস্থার কি উত্তরণ হয়েছে আপনার? না, সেই অবস্থায় উত্তরণ হয়নি। রাইটারদের সম্মানের জটিলতা রয়েই গেছে। আমার মনে হয় না এটা আসলে এই জটিলতা থেকে কোনোভাবে মুক্তি পাওয়া সম্ভব। আসলে আমরা তো কেউ ওইভাবে চুক্তি করি না, চুক্তি করে লিখি না। ভালোবাসা, পরিচিত মানুষ, ওই আমরা এই স্ক্রিপ্টটা পাঠিয়ে দিই মেইলে, তারপর কথাবার্তা বলি, তারপরে লিখে দিই। শ্যুট হয়ে যাওয়ার পরে সবাইকে খুঁজে বেড়াইতে হয়। শ্যুট দেখা গেল যে শ্যুট হওয়ার পরে প্রডিউসার ডিরেক্টর লস করে বসে আছে। এমনও গেছে যে মিউজিক করার টাকা আমাকে দিতে হয়েছে, থাকতো ভালো রেমুনারেশন। তবে এগুলি আমি একটা মজার বিষয় হচ্ছে যে আমি যখন দেখছি যে আমার নাটকটা খুব ভালো হইতেছে, ডিরেক্টর সব জলাঞ্জলি দিয়ে বানাচ্ছে, কোনো পকেটে তার টাকা নাই, ঠিক আছে, মিউজিক করাতে পারতেছে না, তখন যখন দেখবো যে এটা একটা অ্যাওয়ার্ড পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তখন আমি বলবো যে ঠিক আছে, ভালো একটা কাউকে দিয়ে মিউজিক করা দরকার, আমি টাকা দেবো, নেই মিউজিকটা করা, এটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তখন একটা ফিল হয় যে এটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এরকম কাজ যদি হয়, এরকম কাজ তো খুব একটা হয় না, কালে ভাদ্র হয়। এরকম হলে তখন আমরা আসলে সবাই নিজেদেরকে একটু স্যাক্রিফাইস করি। আর্টিস্টও বলি যে আপু অথবা ভাইয়া এটা একটু দেখো, তখন তারাও কিন্তু একটা ইয়ে করে যে হ্যাঁ ঠিক আছে, কাজটা ভালো হচ্ছে, ওকে সবাই একটু ছাড় দিলে তো আমরা আরেকটা দিন শুটিং করতে পারলে একটু জিনিসটা ভালো হয়। আসলে যারা পেশাদার মানুষ তাদেরকে বাইরে থেকে অনেকে পারসিভ করা যায় টু কমার্শিয়াল, কিন্তু একটা ভালো কাজের জন্য আসলে সবাই কিন্তু স্যাক্রিফাইস করে, জি সবাই খুবই স্যাক্রিফাইস। এবং এটা তো গেল পারিশ্রমিকের বিষয়টা। অনেক সময় তো দেখা যায় যে লেখকের নামও হয়তো ঠিকভাবে সামনে আসছে না। তো আপনার একটা কোথাও বক্তব্য শুনেছিলাম যে পোস্টার বের হয়ে গেছে, আপনার নাম দেখতে পাচ্ছেন না। তো এই যে পারিশ্রমিক তো আছেই, কিন্তু একটা নাম, সেটাও তো আসলে সম্মান এবং সম্মান, জি সম্মান এবং সম্মান দুটোই তো পরিপূর্ণ। ভালো কথা বলেছেন রুমান ভাই। আসলে এই জিনিসটা খুব হচ্ছে, আমরা এটার জন্য অনেক কাজ করছি। আমরা এটার জন্য বারবারই বিভিন্ন এডিটরদের, বিভিন্ন যারা পোস্টারটা বানায় তাদের সাথে কথা বলছি, প্রযোজনা সংস্থাগুলোর সাথে কথা বলছি যে অ্যাটলিস্ট ফার্স্ট লুকে অথবা ফার্স্ট পোস্টারে যেন রাইটারদের নামটা দেওয়া হয়, কারণ রাইটার তো অনেক পিছনের মানুষ, নামই তো তার সর্বস্ব, ঠিক আছে। তো আমি অনেক সময় বলি যে নাম না থাকলে আমি শেয়ার দিই না। তো আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আপনি শেয়ার দেন না, কারণ আমি এটা খারাপ পোস্টার, আমি শেয়ার দিতে আমাকে বলে দিতে হবে, ঠিক আছে। আমার মনে নেই রবীন্দ্রনাথের একটা কথা আছে, আমি সংলাপটা দিই যে কেউ একজন রবীন্দ্রনাথের একটা গান গিয়েছিলেন, কে গিয়েছিলেন বলে না, তো ওই গানটা শোনার পর রবীন্দ্রনাথ বলেছিলেন যে এখন কি আমাকে বাড়ি বাড়ি গিয়ে বলে দিতে হবে যেটা রবীন্দ্রসঙ্গীত, ঠিক আছে। মানে এমন বেসুরো ভাবে গাইছে, রবীন্দ্রসঙ্গীত আর চেনার উপায় ছিল না। তো এখন আমাকে ওই যে পোস্টারটা দেওয়ার পরে তো এখন জনজনে বলে দিত ভাই এটা আমার পোস্টার, এটা কিন্তু আমার পোস্টার, কোনো নাম তো নাই, তাহলে আমি কিভাবে বলবো সেটা এককভাবে যে আপনাকে আন্দোলন করতে হচ্ছে, সেটা সমষ্টিগতভাবে হলে আসলে আমরা নাটকের সংগঠন থেকে চেষ্টা করছি, নাটকের সংগঠন থেকে চেষ্টা করছি। আমরা আমাদের জেনারেল মিটিংগুলিতে আমরা বিভিন্ন হাউসগুলোতে আমরা চিঠিও দিয়েছিলাম যে পোস্টারে যেন অ্যাটলিস্ট নাট্যকারদের নাম, পোস্টার এবং প্রমোশনাল, এটা এখন তো বর্তমান সময় খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে, পোস্টার এবং প্রমোশনাল। আমরা আর কিছু করতে না পারি, ভালো নাটকটা না বানাতে পারি, ভালো ছবিটা না বানাতে পারি, ভালো পোস্টারটা বানাতে পারি, ভালো প্রমোশনালটা বানাতে পারি। তো সেই ভালো পোস্টারে ভালো প্রমোশনালে আমাদের নামটা গেলে ভালো লাগে। অবশ্যই। আমি যদি হিন্দি ছবির কথাই ধরি, বলিউডে ধরেন ভিকি ডোনার লিখলো জুহি চতুর্বেদী, সে পরবর্তীতে ভালো করার কারণে পরবর্তীতে 5 কোটি টাকা রেমুনারেশন নিচ্ছে, কিংবা আমরা ওখানে মিলাদ জাফরি কিংবা রুমি জাফরি আরো অনেকের নাম কিন্তু আমরা চিনি, কিন্তু বাংলাদেশে একদম
ইয়ের ছবিটা লিখলো যে হ্যাঁ লাপাতা লেডিস। হ্যাঁ, লাপাতা লেডিস, এবং তার কথাও আমরা শুনেছি। তবে বাংলাদেশে যে আপনি কিছুক্ষণ আগে দেলোয়ার হোসেন দিলের কথা বললেন, কিংবা কাশেম আলী দুলাল আছে, কিংবা আব্দুল্লাহ জহির বাবু তো অনেক ছবি লিখেছেন বলে হয়তো অনেকে জানেন, কিন্তু আমাদের লেখকদের নামগুলো আসলে পর্দার পেছনেই থেকে যায়। আসলে এই বিষয়ে আসলে সমষ্টিগতভাবে অনেকদিন ধরেই তো কাজ হচ্ছে, কিন্তু অনেকদিন ধরে আমরা চেষ্টা করতেছি, বলতেছি আগের চেয়ে অবস্থা অনেক বেটার হয়েছে। যেমন কোনো পোস্টারের নাম না দেখলে আমরা নিজেরাই বলি যে রাইটারকে নাম দাও, অবশ্যই তখন তারা এই জিনিসটা করে। এটা আমরা অনেকদিন ধরে বলছি। তবে এর মধ্যে একটা মজার কথা আছে, সেলিম জাভেদ লিখেছিলেন শোলে, রাইট। তো ওই সময় সেলিম জাভেদ বলতেন যে তাদের পোস্টারে নাম দেওয়া হতো না, তো তারা দুজন চিকা নিয়ে বের হতেন, পোস্টার খুঁজে খুঁজে নিজেদের নাম চিকা মেরে বের করে দিতেন। আমার নাম কেন থাকবে না, ঠিক আছে আমার নাম থাকুক এখানে, লোকজন যাতে জানে যে এটা কি লিখেছে। এবং সেই সেলিম জাভেদকে নিয়ে এখন ডকুমেন্টারি হয়। নিশ্চয়ই আপনি যে 500-র বেশি নাটক লিখেছেন এবং চলচ্চিত্র লিখছেন, এবং শাকিব খানের ছবি অবভিয়াসলি আগামী রোজার ঈদে ব্লকবাস্টার হিট হবেই হবে ইনশাআল্লাহ, আমরা আশা রাখি ইনশাআল্লাহ। এবং তখন হয়তো আরো শাকিবিয়ানরা আপনাকে আরো অনেক বেশি আরো অনেক ভালোবাসবে, আরো চিনবে, জানবে। আসলে একজন নাট্যকারের তো অনেক পিছনে থাকে, নাট্যকারদের দর্শকের কাছাকাছি পৌঁছে যাওয়াটা কিন্তু অনেক স্ট্রাগল করতে গেছে দর্শকের কাছ পর্যন্ত পৌঁছানো। তবুও যদি নিয়মিত ধারাবাহিকভাবে ভালো কাজ করে রাখা সম্ভব হয়, তাহলে হয়তো একটা না একটা সময় দর্শকের কাছাকাছি পৌঁছানো যাবে। তো এই কথার পর আসলে আর কোনো কথাই চলে না, আমরাই এরকম আশার বাড়ি আশা ধারণ করতে চাই, এবং আমরা চাই যে বাংলা সিনেমা, বাংলা নাটক আপনাদের মতো প্রতিভাবানদের হাত ধরে এগিয়ে যায়। অনেক ধন্যবাদ আজকে সকালটিকে রাঙিয়ে তুলবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এই সুন্দর একটা সকালে আমাকে ফোন করে ঘুম থেকে উঠিয়ে এখানে নিয়ে এসেছেন এবং আপনার সাথে আড্ডা দিতে পেরেছি। সবচেয়ে ভালো লেগেছে রুমান রশিদ খান, আপনি দীর্ঘদিন ধরে নাটক লেখেন, আমাদের কলিগ, আমাদের বন্ধুর মতো মানুষ। কখনো আপনার সাথে একটা সেটে বসে এরকম একটা অনুষ্ঠান করিনি, এবারের প্রথম হলো। আসলে এই জিনিসটা খুব এনজয়েবল, সেটা আমাদের জন্য অনেক বড় অর্জন, এবং আবারও বিলেটেড হ্যাপি বার্থডে। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ।